মার্কিন অবরোধের মধ্যেই 10 দিনে 10 লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে ইরান। তাহলে মানে ইরান যদি পারে তাহলে বাকিগুলো কেন? আবার আরেকটা নিউজে যেটা দেখতে পাচ্ছি যে এশীয় জলসীমা থেকে ইরানের 3টি তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র। বিষয়গুলো আসলে আপনার থেকে একটু বিশ্লেষণ শুনতে চাই, এবং অন্যান্য কোনো কিছু যদি আপনি যুক্ত করতে চান প্লিজ। শুরুতেই ব্রিগেডিয়ার জিয়া স্যার যে কিছু কথা বলেছিলেন, আমি তার সাথে কয়েকটা জিনিস অ্যাড করতে চাই। প্রথমত হলো যে দেখেন, আমি তো গত একটা টক শোতে বলেছিলাম যে ইসরায়েলের তো একটা মাস্টার প্ল্যান আছে দেশে, যে হেক্সাগন মানে 6টা শক্তি নিয়ে সে এই রিজিয়নে এই রিজিয়নে সে একটা বড় শক্তি তৈরি করবে, যেখানে ইসরায়েল থাকবে সব শক্তির কেন্দ্রবিন্দু, তার সাথে 6টা দেশ থাকবে, তার সাথে একটা বড় পার্টনার হিসেবে থাকবে ইন্ডিয়া, জিসিসি কান্ট্রি গুলা থাকবে তার সাথে, এবং এইটার জিসিসি কান্ট্রির নেতৃত্ব দিবে হলো আরব আমিরাত, গ্রিস থাকবে, সাইপ্রাস থাকবে, এবং একই সাথে আফ্রিকার একটা থাকবে, আফ্রিকার প্রতিনিধিও থাকবে, এবং এটার সবকিছুর কেন্দ্রবিন্দুতে থাকবে হলো ইসরায়েল। এবং ইসরায়েল এই মিডিল ইস্টেরও সবকিছু কন্ট্রোল করবে, এবং এই ইন্ডিয়ান ওশানেরও সবকিছু কন্ট্রোল করবে। এবং এটার তাদের এমটাই হলো, তারা বিশ্বাস করে যে আমেরিকা তো চিরকাল থাকবে না, তো আমেরিকার শক্তি শেষ হয়ে গেলেও যেন ইসরায়েল একটা সুপার পাওয়ার হিসেবে তার ডোমিনেন্সটা ধরে রাখতে পারে। এবং ইসরায়েল তার এইটা থেকে সে ফেরত আসবে না, সে তার এই প্রচেষ্টা চালিয়েই যাবে। এবং এক্ষেত্রেই ইসরায়েলের সাথে ইন্ডিয়ার এই সখ্যতা আরো বেশি বাড়তে থাকবে আস্তে আস্তে। এখন যেমন আছে, যেমন ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার মোদি তো এই যুদ্ধ শুরুর আগে, 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে সে ইসরায়েলে ভিজিট করে এসেছিল। এবং আপনারা হয়তো জানেন যে এই যে গত পরশুদিন মনে হয় যে হরমুজের এখানে ইরান যে ইন্ডিয়ার 4টা শিপ যে আটকে দিয়েছে এবং গুলি করেছে, এই 4টা শিপেরই, ইন্ডিয়ার যে 4টা শিপ ছিল, 4টা শিপেরই মালিকানা ছিল হলো ইসরায়েলের। নামে ইন্ডিয়ান শিপ, বাট এটার মালিকানা ছিল হলো ইসরায়েলের। এর ভিতরে 2টা হলো ডাইরেক্ট ইসরায়েলের ছিল, আর 2টা ছিল কাগজে কলমে ইউকে দেখাচ্ছে, বাট ইরান বলছে যে না, বেসিক্যালি সবগুলোই ইসরায়েল কানেক্টেড। এবং এ কারণেই 4টা ইন্ডিয়ান শিপ আর 4টাই ইসরায়েল কানেক্টেড। এ কারণেই কিন্তু ইন্ডিয়ার এই শিপগুলোকে আটকিয়েছে, ইরান আটকিয়েছে। আর একই সাথে একটু আগে যেটু কথা হলো যে আরব আমিরাত, কাতার, তারা কানাডাতে ইনভেস্ট করছে, এটা কিন্তু একটা লং টার্ম আপনারা দেখতে পারবেন, যে কারণ এই মিডিল ইস্টে এই তেলের ক্রাইসিসটা অনেক দিন থেকে যাবে। এবং এই যুদ্ধ নিয়ে যারা প্রেডিক্ট করছে তারা অনেকে বলছে যে এই যুদ্ধটা মেবি ওইভাবে শেষ হবে না, এই যুদ্ধটা হয়তো কয়েক বছরও চালিয়ে যেতে হতে পারে। এবং মিডিল ইস্টের তেল ক্ষেত্রগুলোর তো ক্ষতি হয়েছে, এবং এই তেলের ফ্লোটা এইভাবে থাকবে না, এই তেলের ফ্লোটাও এইভাবে থাকবে না। এবং গত পরশু দিনের একটা খবরে এসেছিল যে গত 25 থেকে 30 দিনের ভিতরে সারা বিশ্বের বিভিন্ন প্রায় 45টা তেল ক্ষেত্রে আগুন লেগেছে। এটা অস্ট্রেলিয়াতে লেগেছে, মায়ানমারে লেগেছে, এটা বিভিন্ন দেশে যেখানে যুদ্ধ হচ্ছে না। এইটা থেকে অনেকে বলছেন যে তেলের একটা সমস্যা থাকবে, এবং এই আগামী কয়েক বছরে এই তেলের ক্ষেত্রে কানাডা একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এবং কানাডা একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে ওই আপনার ওই এলাকাতে। তো এ কারণে এই যে কানাডা এবং কানাডার তেল ক্ষেত্রগুলোতে দেখবেন অনেকে এখন ইনভেস্ট করবে। তো এর সাথে আমেরিকার 2টা ইস্যু এখন খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে, যেটা হলো, এটাও ট্রাম্প প্রশাসনের একটা বড়, একটা হলো ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট ভেন্স, এবং একই সাথে মার্কো রুবিও। আপনারা খেয়াল করলে দেখবেন যে ভাইস প্রেসিডেন্ট ভেন্সের বিষয়ে অনেকগুলো বিভিন্ন মিক্সড খবর গত 2 দিন যাবৎ আমেরিকার বিভিন্ন পত্র পত্রিকায় এসেছে। কেউ কোনো পত্র পত্রিকার দাবি করছে যে ট্রাম্পের সাথে তার বনিবনা বাকবিতণ্ডা এমন একটা পর্যায়ে চলে গেছে যে কোনো সময়ে মিস্টার ভেন্স উনি বিদ্রোহ করতে পারে অথবা রিজাইন দিয়ে চলে যেতে পারে। একই সাথে গত 2-3 দিনে আপনারা দেখবেন যে ট্রাম্পের সব থেকে আস্থাভাজন, দি সেকেন্ড মোস্ট আস্থাভাজন বলা হয় যে মার্কো রুবিওকে,
মার্কো রুবিওকেও কিন্তু অনেক মন মরা বিমর্ষ দেখা যাচ্ছে। কারণ হলো এই ট্রাম্পের এই যে ইরান যুদ্ধের ফলে এই মিস্টার ভেন্স এবং মার্কো রুবিও তাদের ভবিষ্যৎ রাজনৈতিক ক্যারিয়ারটা প্রায় শেষ হয়ে যাচ্ছে। এই বিষয়টা তারা দুজনই মোটামুটি বুঝতে পেরেছেন যে এই যুদ্ধের কারণেই তাদের দুজনেরই, বিশেষ করে মার্কো রুবিও উনি খুব হাই অ্যাম্বিশাস। তো উনি তো প্রেসিডেন্সিয়াল ইলেকশনেও উনি ছিলেন, বাট ট্রাম্পের কাছে উনি প্রাইমারিতে হেরে গেছিলেন। তো সেখানে তাদের এই রাজনৈতিক ক্যারিয়ারটাও এখন এই ট্রাম্পের পাল্লায় এই যুদ্ধের জন্য ডুবতে বসেছে, এবং যে কারণে ট্রাম্পের সাথে তাদেরও একটা গ্যাপ দেখা যাচ্ছে। তো এখন এই যুদ্ধটা কিংবা এই চুক্তিগুলা কিংবা আমরা কোন দিকে যাচ্ছি, আমি ওই কথাটা আবার রিপিট করি এখন, যে কথাটা যে আমার প্রিয় দুইটা আপনার হিস্ট্রির প্রফেসরও বলতে পারি, আমরা তাদেরকে স্ট্র্যাটেজিস্টও বলতে পারি, যে শিকাগো ইউনিভার্সিটির একজন যে জন মেয়ারশেমার আর একজন হলো রবার্ট পেপ। তো জন মেয়ারশেয়ার যেটা বলেছিলেন যে এখন পুরা এই ট্রিটিটা একটা লুপের ভিতরে চলে গেছে, একটা লুপ, একটা স্ট্রাকচারাল একটা ট্র্যাপের ভিতরে চলে গেছে, যে ইরান হরমুজ খুলছে না। ইরান হরমুজ খুলছে না কারণ হলো আমেরিকা তার ব্লকেটটা সরাচ্ছে না। আমেরিকা ব্লকেট সরাবে না যতক্ষণ না আমেরিকা তার পছন্দের মতো একটা ডিল পাবে। এই পছন্দের মতো ডিলটা হবে না যতক্ষণ না পর্যন্ত এই নিউক্লিয়ার ইস্যুটার এই আনরিজলভ নিউক্লিয়ার ইস্যুটার এইটার একটা সমাধান হবে, এই কোশ্চেনের যতক্ষণ না আনসার হবে ততক্ষণ কোনো ডিল হবে না। আর এই নিউক্লিয়ার ইস্যুটাও রিজলভ হবে না, কারণ ইসরায়েলের রিকোয়ারমেন্ট হলো নিউক্লিয়ার ইস্যুতে জিরো টলারেন্স, এবং এই জিরো না হলে ইসরায়েল ট্রাম্পকেও অ্যালাউ করবে না। তো এই যে একটা লুপের ভিতরে পড়ে গেছে, এই কারণে এই নেগোসিয়েশনটাও আপাতত আলোর মুখ দেখবে না, এরকম একটা পরিস্থিতি আছে। আর দ্বিতীয়ত যেটা রবার্ট পেপের যে অ্যাসেসমেন্টটা আছে, উনি তো বলেইছেন যে আমেরিকা ইরান এই যুদ্ধের ফলে আগে ছিল না, বাট এই যুদ্ধের ফলে এই যুদ্ধটা ইরানকে পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ, দি ফোর্থ বিগেস্ট পাওয়ার সেন্টার করে দিচ্ছে সারা ওয়ার্ল্ডে। আমেরিকা, রাশিয়া, চায়নার পরে দি ফোর্থ বিগেস্ট পাওয়ার সেন্টার। এবং এইটার সাপোর্টিং এ উনি বলছেন যে এই হরমুজটা যদি ইরানের আন্ডারে থেকে যায় এবং ইরান যদি তার নিউক্লিয়ার ফ্যাসিলিটিটা বজায় রাখে, তো ইরান ইকোনমিক্যালিও অনেক রিচ এবং পাওয়ারফুল হবে, এবং মিলিটারিলিও সে অনেক রিচ এবং পাওয়ারফুল হবে। একই সাথে এই যুদ্ধে সম্পূর্ণ মিডল ইস্টের ইকোনমির অনেক অনেক ক্ষতি হয়েছে, এবং উনি বলছেন যে সম্পূর্ণ মিডল ইস্টের ইকোনমি 25 থেকে 30% জিডিপি কমে গেছে মিডল ইস্টের, এবং এইটা রিভাইভ করতে অনেক সময় লাগবে। এবং মিডল ইস্টের বেশি পাওয়ারফুল, সব থেকে বেশি ক্ষতি হয়েছে আরব আমিরাতের, এবং কাতার, সৌদি আরব, এই তাদের তেল উৎপাদন ক্ষমতাটা সাধারণ নর্মাল পজিশনে আসতে কমপক্ষে 5-6 বছর লাগবে। তো এ কারণেই বলছে যে ইরানকে যদি এই অবস্থায় ছেড়ে দেওয়া হয়, তাহলে ইরান উইল বিকাম দি ফোর্থ বিগেস্ট পাওয়ার সেন্টার এই সম্পূর্ণ এই সারা ওয়ার্ল্ডের ভিতরে। তো ইউএস এর অপশন হলো দুইটা, আইদার ইরানকে ওই ফোর্থ বিগেস্ট পাওয়ার সেন্টার হতে অ্যালাউ করা, অথবা যুদ্ধের মাধ্যমে এটা ফয়সালা করা। এই একটা ট্র্যাপে আটকে গেছেন ট্রাম্প নিজেও, যে এইটা কি হবে কিনা, ইরানকে ওইটা অ্যালাউ করবে নাকি যুদ্ধ কন্টিনিউ করবে। তো এর সাথে আমি যে কথাটা বলে শেষ করব সেটা হলো যে ইসরায়েলের কাছে কিন্তু কোনো অপশন নাই। ইসরায়েলের কথা যদি আপনি চিন্তা করেন, ইসরায়েলের কাছে কোনো অপশন নাই। তো আমার ধারণা ইসরায়েল তার আপ্রাণ চেষ্টা করবে, এবং যে কথাটা আমি বারবার বলছি, এটা ওয়েস্টার্ন মিডিয়ায় বলছে, যে ইসরায়েল উইল গো আউট অফ কন্ট্রোল, যে ইসরায়েল কারো কথা শুনবে না, সে তার মতো করেই যত ডার্টি গেম আছে প্লে করবে, তার মতো করেই সে যুদ্ধ করবে এবং আমেরিকাকে আটকে রাখবে এই যুদ্ধের ভেতরে। আর যদি কোনো কারণে আমেরিকাকে আটকে না রাখতে পারে ইসরায়েল কোনোভাবেই, কারণ ইসরায়েলের একটা রোড ম্যাপ আছে, আমেরিকার কোনো রোড ম্যাপ নাই, বাট ইসরায়েলের একটা রোড ম্যাপ আছে, ওই গ্রেটার ইসরায়েলের রোড ম্যাপটা তার আছে, যে কারণেই সে সম্পূর্ণভাবে তার পরাজয়টা মেনে নিবে না। ইরানের ক্ষতিটা সে এই যে লেবানন, এই ফ্রন্টে সে তার অ্যানেক্স যে প্রজেক্ট আছে সেটা সে বজায় রাখবে, এবং সে আপ্রাণ চেষ্টা করবে যে ইরানের ওখানে তার যে পরাজয়টা আছে ওটা ওখানে হলেও সে ইরানের যে প্রক্সি ইসরায়েলের বর্ডারে তার যে শক্তিগুলো আছে, এই হামাস, হিজবুল্লাহ এবং হুতি, এদেরকে সে দমন করবে। একই সাথে সে ইসরায়েল তার অ্যানেক্স, কমপক্ষে এই মুহূর্তে তার মিশন যেটা, যে লেবানন, সাউদার্ন লিবান
কি ইটানি না কি যেন রিভারটার নামটা আমি ভুলে গেছি, এই রিভারের আগ পর্যন্ত, ওদিকে সিরিয়াতে দামেস্কের আগ পর্যন্ত এইটার অধিকার সে ছাড়বে না। এবং লেবানন ইস্যুটাকে ইসরায়েল দেখবেন এই চুক্তিতে কোনোভাবেই আনতে দিবে না, কারণ ইরান যুদ্ধ থেমে গেলেও ইসরায়েল এই যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে সে এই যে ইরানের যে তিনটা প্রক্সি, হামাস, হিজবুল্লাহ এবং হুতি, এই তিনটা প্রক্সি কিন্তু ইসরায়েলকে সব থেকে বেশি এই যুদ্ধে ভুগিয়েছে, কারণ ইসরায়েলের এন্টায়ার গ্রাউন্ড ফোর্সকে ব্রেকিং পয়েন্টের কাছাকাছি নিয়ে গেছিল এই তিনটা অর্গানাইজেশন, এবং এই ইসরায়েলের তিনটা এন্টায়ার বর্ডারকে কন্টেইন করে ধরে রেখেছিল। তো ফিউচারের কথা চিন্তা করে হলো ইসরায়েল, আমার ধারণা ওই ইরান যুদ্ধে ওইটাতে যদি তাকে হার মানতেও হয়, এই তার বর্ডারের এই ইস্যুগুলা সে কম্প্রোমাইজ করবে না, এবং এখানে সে তার ধ্বংসযজ্ঞ চালিয়ে যেতেই থাকবে। আর একই সাথে শেষ যে কথাটাই বলছি আমি, যে ট্রাম্পের তো কোনো অপশন নাই। তো এখন ট্রাম্পের কোনো অপশনও নাই, ট্রাম্প হলো ওয়েট করছে, মানে কোনো একটা বাহানায়, কারণ নিজেকে একটু বিজয়ী ঘোষণা করে দিয়ে যুদ্ধটার ইতি টানতে, নিজেকে বিজয়ী ঘোষণা করারই ওই রকম একটা যে কোনো একটা সিচুয়েশন অথবা ডিল কিছু পাচ্ছে না, তো সে এটারই অপেক্ষা করছে। এবং আমার ধারণা আমেরিকা এই চুক্তিটা যদি দেরি হয়, এবং দেরি হবে, অনেকগুলো সিটিং হবে, সে যুদ্ধবিরতি বাড়াতে থাকবে। আমেরিকা হঠাৎ করে যুদ্ধে নামবে না, সে এই যুদ্ধটাকে আস্তে আস্তে, এই যুদ্ধ বিরতিটাকে সে আস্তে আস্তে বাড়াবে, এবং আমার ধারণা চায়না এবং রাশিয়া এরা আস্তে আস্তে ইন হবে এই যুদ্ধের ভিতরে। আর একই সাথে পাকিস্তানের জন্য তো বড় চ্যালেঞ্জ, পাকিস্তান এবং টার্কির, যেটা অনেকগুলো নিউজ পেপারে এসেছে, যে ইসরায়েল নতুন করে নতুন শত্রু খোঁজ করছে, এবং তাদের এই নতুন শত্রুর লিস্টে তো পাকিস্তান আর টার্কির নাম আছে। পাকিস্তান খুব ভালো করে জানে যে ইরানের এই চুক্তিটা যদি ইরানের সারেন্ডারিং টাইপের একটা চুক্তি হয়, তো নেক্সট টার্গেটে কিন্তু আস্তে আস্তে পাকিস্তানও আসবে। মানে ইরান হেরে যাওয়া মানে কিন্তু আস্তে আস্তে এই বলগুলো পাকিস্তানের কোর্টেও আসবে। পাকিস্তানকে এত সহজে ইসরায়েল ছাড়বে না, টার্কিকেও এত সহজে ছাড়বে না। এ কারণেই পাকিস্তানেরও একটা বড় ইন্টারেস্ট আছে যে ইরানের স্ট্যাবিলিটি, একই সাথে ইরান এই চুক্তিটাতে ইরান যেন হেরে না যায়। এটা আমার একটা ব্যক্তিগত অ্যাসেসমেন্ট। তো আমরা এই রশি টানাটানি আরো কিছুদিন দেখতে পারবো, যে ট্রাম্প যুদ্ধ শেষ করতে চাচ্ছে, ট্রাম্প প্রশাসন যুদ্ধ শেষ করতে চাচ্ছে, কোনো অপশন নাই ট্রাম্পের, কিন্তু ইসরায়েল কিভাবে নাছোড়বান্দার মতো করে তাকে এখানে রাখে এবং কতদিন কিভাবে রাখে, এইটা আমাদেরকে একটু দেখতে হবে, এবং ওই অনিশ্চয়তার ভিতরে আমার ধারণা আরো বেশ কিছুদিন থাকতে হবে। থ্যাংক ইউ।